আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা ছিল। এই যে এখানে ছোট্ট এক লাইনের একটি উদ্দীপক আছে, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 90 স্কোয়ার, এই পর্যন্ত একটি ছোট্ট এক লাইনের একটি সিরিজ সংখ্যা দেওয়া আছে পাওয়ার আকারে। এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়া দেওয়া যায়। তার ক নাম্বার এবং খ নাম্বারের উত্তর আগে লিখি, তারপরে আমরা উদ্দীপকের আলোকে গ ঘ লিখব। ক নাম্বারে বলেছে মেশিন ভাষা কি? তো মেশিন ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, কম্পিউটারের নিজের ভাষা। তাই মেশিন ভাষার সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি। শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। 0 আর 1 ব্যবহার করে লিখিত ভাষাকেই মেশিন ভাষা বলে। মেশিন ভাষা কম্পিউটারের নিজের ভাষা, মেশিন ভাষাকে মৌলিক ভাষা বলা হয়। এই যে মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজের ভাষা যেহেতু, তাই এর আরেক নাম হচ্ছে যান্ত্রিক ভাষা। তো এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি। বেসিক জিনিসটা এখানে লিখেছি। মেশিন ভাষা মূলত লেখা হয় 0 আর 1 ব্যবহার করে, বাইনারি সংখ্যা। আচ্ছা, আবার উদ্দীপকে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে, তোমরা খেয়াল করে দেখবে। তাই ভালো করে বোঝার চেষ্টা করি। সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ কারণ সি প্রোগ্রামে ছোট হাতের এবং বড় হাতের লেখার মধ্যে পার্থক্য নির্দেশ করে। যেমন আমরা এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারি, সি ভাষায় ইংরেজি ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। সেই জন্য যেমন সি ভাষায় কিছু কিওয়ার্ড আছে যেগুলি ছোট হাতের লিখতে হয়, বড় হাতের লিখলে কিন্তু কম্পাইলার ভুল প্রদর্শন করবে। উদাহরণস্বরূপ আমি এখানে কয়েকটা দেখাতে পারি। এই যে আইএনটি, ফ্লট, ফর, ভয়েল, সিএস, এয়ার, এই যেগুলি কিন্তু সব কিওয়ার্ড এবং এগুলি স্মল লেটারে লিখতে হবে। এইভাবে আমি যদি এইভাবে না লিখে যদি এইগুলো বড় হাতে লিখি, এইভাবে এই যে নিচে দেখাই দিলাম আমি যদি আইএনটিটা এইভাবে লিখি, ফ্লটটা এইভাবে লিখি, তাহলে কিন্তু এই কম্পাইলার কার্য সম্পাদন করবে না, ভুল প্রদর্শন করবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখলাম সি ভাষায় কিছু কিওয়ার্ড, কিছু ফাংশন ব্যবহার করা হয় যেগুলি স্মল লেটারে লিখতে হবে। বড় হাতে লিখলে কাজ করবে না, কারণ সি প্রোগ্রাম বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। আর যে সমস্ত প্রোগ্রাম এরকম সেন্সিটিভ, স্মল লেটার ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেগুলোকে কেস সেন্সিটিভ বলা হয়। তাই সি প্রোগ্রাম হচ্ছে একটি কেস সেন্সিটিভ ভাষা। সি প্রোগ্রামকে সেজন্য, যেহেতু আপার কেস লোয়ার কেস, আপার কেস মানে বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেন্সিটিভ হওয়ায় এটি হচ্ছে কেস সেন্সিটিভ। তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকে এইবার আমরা কিন্তু এই উদ্দীপক দেখে গ নাম্বারের উত্তর দিব। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। তো এই ধারার যোগফল নির্ণয়ের জন্য এখন আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা, এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, এই যে এই উদ্দীপকে যা ছিল এটি লিখে নিলাম। সিরিজটির সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম নিম্নরূপ। এখানে আমরা অ্যালগরিদম লিখব। ফ্লোচার্টটা আমি ডান দিকে অঙ্কন করে দেখাবো, কারণ এইখানে অ্যালগরিদম বলেছে, পরে আবার যদি ফ্লোচার্ট পরে প্রশ্নে বলে, সেই জন্য আমি মূলত ফ্লোচার্টও এক্সট্রা আলোচনা করব। এখানে উত্তরটা লিখবো অ্যালগরিদম, কিন্তু ফ্লোচার্টটাও আমি এক্সট্রা দেখিয়ে দিব। তো অ্যালগরিদমের প্রথমে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, ইনপুট হিসেবে আমরা এখানে কোনো মান গ্রহণ করব না।
তো তাহলে এই তথ্যের আলোকে আমরা এই বিশেষ করে অ্যালগরিদম অঙ্কন করব। তো এই যে অ্যালগরিদম নিচে লিখব, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, এখানে কিন্তু ইনপুট নাই, যদি থাকতো শেষে n তাহলে লিখতাম ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, কিন্তু এখানে ইনপুট হবে না। কিন্তু আমরা যেটি দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবে, শুরু হবে, সেটা এই i দ্বারা চিহ্নিত করেছি। এখানে a দ্বারাও চিহ্নিত করতে পারতাম, যেমন i সমান 9। এখানে i এর মান i হচ্ছে একটি কাউন্টার ভেরিয়েবল, যার কাজ হচ্ছে এই গণনা করবে 90 পর্যন্ত, যে যোগ করবে, এটা কাউন্ট করবে i দ্বারা। i হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এবং এর মান হিসাবে আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করে দিলাম 1। যেমন সিরিজ সংখ্যার যোগফল হিসাবে আমরা লিখি না যে এই প্রথম সংখ্যা, প্রথম পদ, শেষ পদ লিখি না, তো প্রথম পদ যেটি সেটিকে i দ্বারা চিহ্নিত করলাম। এবার সব কিছু যোগ করার আগে সাম নামে আমি একটি ভেরিয়েবল নিয়েছি, সামের মান হবে 0। সব কিছু যোগ করার আগে সামের মান 0 করতে হবে। পরবর্তীতে আমাদের এইখানে একটা কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন? যে i এর মান বাড়তে বাড়তে, i যেহেতু একটি পদের সংখ্যা, বাড়তে 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 এক সময় 90 পর্যন্ত হবে। সেই জন্য লিখেছি i <= 90 পর্যন্ত হবে, এই পর্যন্ত যোগ করবে। এটা সত্য যতক্ষণ হবে ততক্ষণ 5 এবং 6 নং ধাপের কাজ করবে, 4 এবং 5 নং ধাপের কাজ করবে। 4 নং ধাপে কী করবে? যোগফল নির্ণয় করবে। আর 5 নং ধাপে এই 3 করে বৃদ্ধি করবে। এই যে লক্ষ্য করি, আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে 6 নং ধাপে যে প্রোগ্রাম শেষ করে দেবে। কন্ডিশন মিথ্যা মানে কি? যোগ করা শেষ বোঝায়। এই যে লক্ষ্য করি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে 2022-23 সেশনের এইচএসসি একটা নোটিশ দিয়েছিলেন গ্রুপে স্যার, ওই যে আইসিটি খাতা জমা দেওয়ার জন্য কালকে 22-23 যারা খাতা যারা আছে গেটে জমা দিয়ে যাবে, কালকে না পারলে পরের দিন জমা দিয়ে যাবে, সমস্যা নেই, খালি খাতা জমা দিয়ে গেলে হবে, পরীক্ষা হবে না। একটু দূরে, আমার আসতে 3-4 দিন সময় লাগবে। তুমি তোমার বাসায় কেউ থাকলে তাকে জমা দিয়ে দিতে বলো, তোমার আশা লাগবে না। আচ্ছা, আমাদের কোনো ফাইল লাগবে স্যার? না, কিছু লাগবে না, খালি খাতা জমা দিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু ঠিক আছে, অন্য কেউ জমা দিলেও হবে, সবাইকে বলে দিও যে তো যার পরীক্ষার্থী সে না এসে আর কেউ জমা দিলেও হবে, এটা বলে দিও সবাইকে, সমস্যা নেই। ঠিক আছে বাবা। তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে 4 নম্বর ধাপে কি করবে? 4 নম্বর ধাপে যোগফল নির্ণয় করবে। এই যে 4 নম্বর ধাপে সাম সমান সাম প্লাস i মানে এই i ইন্টু i, অর্থাৎ যোগফল যা আছে 0 তার সাথে এটা পাওয়ার করে যোগ করবে, আগে গুণ করবে তারপর যোগ করবে। সেই জন্য যেহেতু স্কোয়ার আছে সেজন্য i ইন্টু i লেখা হয়েছে। 4 নম্বর ধাপে যোগ করার পরে 5 নম্বর ধাপে এই কত করে বৃদ্ধি করছে? i এর মান এখানে ছিল 9, এখানে 12, 3 করে বৃদ্ধি করছে। সেজন্য লিখলাম i সমান i প্লাস 3 নির্ধারণ করে আবার এই 3 নং ধাপে ফিরে যাবে। 3 নং ধাপে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে আবার এই দুইটা ধাপের কাজ করবে। সত্য মানে কি? যোগ করে এখনো শেষ হয়নি। যখন যোগ করতে করতে যখন 90-এর উপরে চলে যাবে তখন কম্পাইলার আর যোগ করবে না, তখন এই কন্ডিশন মিথ্যা, তখন প্রোগ্রাম শেষ করে দেবে। 6 নং ধাপে যে 6 নং ধাপে যে ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে, সামের মান প্রিন্ট করার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে দিবে। তো এইভাবে আমরা অ্যালগরিদম লিখতে পারি। তো আমি অ্যালগরিদমের পাশাপাশি একটু ফ্লোচার্টটাও দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় আবার এই প্রশ্ন হতে ফ্লোচার্ট অঙ্কন করতে যদি বলে, তো ফ্লোচার্ট প্রোগ্রাম শুরু করে এর জন্য এই ধাপ, এর মধ্যে লিখবে স্টার্ট, তারপর এই ধরি সমান, এর জন্য আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব। এখানে কিন্তু ইনপুট নাই, এটা আমরা ইনিশিয়াল করে রেখেছি, এখানে আইডেন্টিফাই করে রেখেছি, যার কারণে ইনপুট যেহেতু নাই তো এখানে যে সামান্তরিক ব্যবহার করি ওটা হবে না, ওটা পরে হবে আউটপুটের সময়। এই আয়তাকারের মধ্যে লিখবে এটা প্রক্রিয়াকরণ ধাপ, এর মধ্যে লিখবে এই লাইনটা i সমান 9 এবং সাম সমান 0, i সমান যেটা দিয়ে শুরু হয় সেটা। এরপরে আমরা এখানে কি করব? এই কন্ডিশন যাচাই করব। কন্ডিশন যাচাই করার জন্য এই সিদ্ধান্ত প্রতীক নিব, এর মধ্যে লিখবে এইটুকু।
এবার এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিচে এসে এই দুটো ধাপ সম্পন্ন করবে, এইটা এবং এইটা, এবং এই দুইটাই আয়তাকার প্রতীকের মধ্যে হবে। যদি সত্য হয় তাহলে নিচে এসে কাজ করবে, মিথ্যা হলে ওদিকে যে প্রোগ্রাম শেষ করে দেবে। সামের মান যোগফল নির্ণয় করবে আর আয়ের মান 3 করে বৃদ্ধি করবে, বৃদ্ধি করে এদিক দিয়ে আবার উপরে ফিরে যাবে, ফিরে দিয়ে আবার এই কন্ডিশন যাচাই করবে। এখানে বলেছে না এই যে এখান থেকে আবার 3 নং দেখা ফিরে যাবে, যে 3 নংয়ে ফিরে যাবে, ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে, সত্য হলে আবার এই দুইটা ধাপ সম্পন্ন করবে। এরকম ঘুরে ঘুরে বারবার কাজ করবে, সেজন্য এটাকে লুপ বলা হয়। যখন লুপের কাজ শেষ হয়ে যাবে, 90 পর্যন্ত যোগ সম্পন্ন হবে, তখন এই কন্ডিশন মিথ্যা হবে। অর্থাৎ এইখানে যখন দেখবে আয়ের মান 93 হয়েছে, তখন তো কন্ডিশন মিথ্যা। তখন প্রোগ্রাম এই কন্ডিশন মিথ্যা মানে কি, প্রোগ্রাম কাজ শেষ, যোগ করা শেষ, তখন ওইদিকে কাজ শেষ করে ফলাফল সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখছি, সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু এইটুকু, এটা আমি বাড়তি করে দেখিয়েছি, কারণ পরের বছর যদি এই প্রশ্নই আসে আবার এইটা করতে বলে, সেই জন্য। তো আবার আমরা এই ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনে সি প্রোগ্রাম লিখো। এইবার আমরা সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম এখন আমরা লিখব, পরে পেজে যাই। তো সি প্রোগ্রাম লেখার জন্য উপরে লাইনটা লিখে রাখলাম, উত্তর এই সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম শুরু হয় আমরা ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটা প্রথমে আমরা যুক্ত করি। এবার পরে আমরা কি করব, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, এটা মেইন ফাংশন। এরপরে আমরা একটি কিওয়ার্ড লিখব, ইন্টিজার টাইপ ভেরিয়েবল, অর্থাৎ 9, 12 এগুলো পূর্ণ সংখ্যা, সেজন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি। আইএনটি কেন ব্যবহার করা হয়, ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডেটার জন্য। এখানে ইন্টিজার টাইপ ডেটা টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি। করার পরে আমরা এইখানে ভেরিয়েবলের নাম লিখব, তাই না? তো এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে নিয়েছি আই নিতে পারি, এ নিতে পারি, তো আমি আই লিখলাম। আর যোগফল নির্ণয় করে যোগফলটা রাখার জন্য সাম নামে কিছুক্ষণ আগে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, তাই সাম লিখলাম। সামের মান 0 আমরা ইনিশিয়াল করে দিয়েছি। এবার এরপরে ফর লুপ ব্যবহার করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনেক প্রোগ্রামে তো এরপরে আমরা লিখি প্রিন্ট এ, প্রিন্টার ভ্যালু অফ ইনপুটে, এগুলো লিখি, তাই না? কিন্তু এইখানে হবে না, কারণ এখানে সরাসরি কত পর্যন্ত যোগ করব বলা আছে। এখানে যদি n থাকতো তাহলে এখানে লিখতাম প্রিন্ট এ প্রিন্টার ভ্যালু অফ n, কিন্তু এখানে নাই n, সেজন্য সরাসরি এই লাইনের পরে ফর লুপের গঠন লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যে ফর লুপ ব্যবহার করে হবে, কিভাবে বুঝবো? এই প্রোগ্রামটি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ যে কোনো ব্যবহার করে করা যায়, কিন্তু ফর লুপ ব্যবহার করে করা সহজ, সেজন্য আমরা ফর লুপ ব্যবহার করে লিখব। ফরের গঠন হচ্ছে ফর, তারপরে আমরা এখানে প্যারান্থিসিস দিব লম্বা করে, এর মধ্যে 3টা অংশ লিখব। 3টা অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেখানে লিখব অতি প্রথম পদ 9 লিখব, কিন্তু আয় দ্বারা 9-এর মান নির্ধারণ করব, সেজন্য লিখব আয় সমান 9, ইনিশিয়াল করে দিলাম। প্রথমে যেটা সেটা প্রথমে লিখতে হবে। মাঝখানে লিখব কন্ডিশন, কন্ডিশন মানে কি, কত পর্যন্ত যোগ করবেন, 90 পর্যন্ত, তাই এখানে লিখে দিব আই লেস দেন ইকুয়াল টু 90, এবং প্রতিবার সেমিকলন দিব। এবার শেষে আবার কি করব, এই প্রতি পদ কত করে বৃদ্ধি পাচ্ছে সেটা লিখব, যে আই সমান আই প্লাস 3, 3 করে বৃদ্ধি পাচ্ছে, এই যে 3 করে, এটার সাথে 3 যোগ করে 12, 12 সাথে 3 যোগ করে কত 15, এইভাবে 3 করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য লিখলাম আই সমান আই প্লাস 3। এখানে যদি 4 করে বৃদ্ধি পাইতো আমরা লিখতাম আই সমান আই প্লাস 4। আচ্ছা, এইটা হচ্ছে ফর লুপের গঠন, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর লাস্টে একটা কাউন্টার আপডেট। কাউন্টার আমরা আপডেট করে নিই যোগ করে করে। এরপরে কন্ডিশন সত্য হলে 2টা কাজ করবে না, একটা কাজ তো এখানে করেছে, আর একটা কাজ করবে, যোগফল নির্ণয় করবে। সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই। তোমরা দেখবে এখানে আবার প্যারেন্থিসিস, এই যে তোমার এই সেকেন্ড ব্র্যাকেট দিছে, কার্লি ব্র্যাকেট এখানে ব্যবহার করেছে, কোনো কোনো জায়গায় না ব্যবহার করলেও হবে। ফর এর এটা হচ্ছে বডি অংশ, লুপ বডি। বডির মধ্যে যদি একটা লাইন হয় তাহলে এই কার্লি ব্র্যাকেট এখানে না ব্যবহার করলেও হয়, আর যদি একাধিক লাইন হতো তাহলে আমরা উপরে নিচে কার্লি ব্র্যাকেট ওপেনিং করে আবার শেষে এন্ডিং করতাম। আর এক লাইন হলে এই কার্লি ব্র্যাকেট দুই পাশে উপরে নিচে বা দুই পাশে দিলেও হবে,
না দিলেও হবে যদি এক লাইন হয়, একাধিক লাইন হলে দিতে হবে। আচ্ছা, এবার আসি সামের মান প্রিন্ট করার জন্য লিখব প্রিন্ট এফ সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। এই সামের মানটা এখানে প্রিন্ট করবে, কমা দিয়ে এখানে সামের মান লিখব, অর্থাৎ এইখানে যে নামটা লিখব তার মান এই পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি সেখানে প্রদর্শন করবে। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এইখানে আউটপুট প্রদর্শন করবে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আউটপুট ডেটা প্রদর্শন করার জন্য এখানে লিখেছি পার্সেন্টেজ ডি। আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য এবং কোনো পূর্ণ সংখ্যা আউটপুট আকারে প্রদর্শনের জন্য আমরা পার্সেন্টেজ ডি ব্যবহার করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এই সিরিজের যোগফল নির্ণয়ের। একটি বিষয় বলে রাখি, এই যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেমিকলন হয়েছে, এটা শেষে সেমিকলন লিখেছি, এটা শেষে সেমিকলন লিখেছি, প্রত্যেকটা শেষে সেমিকলন হয়েছে না, বাট ফরের শেষে কিন্তু সেমিকলন হবে না, বিষয়টি খেয়াল রাখবে। এবং ফরের মধ্যে এখানে সেমিকলন হবে, এখানে হবে, শেষে আবার হবে না। এগুলো গ্রামাটিক্যাল ব্যাকরণগত বিষয়, আমরা খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।